সকলকে রাজপথের রাজনীতির ৩য় পর্বে আপনাদের শুভেচ্ছা জানাই। আজকে আমাদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে ভাবনা, সেই বিষয়ে আমাদের সাথে আজকে আলোচক হিসাবে ২ জন আমাদের তরুণ ছাত্রনেতা আছেন, যারা আ গণঅভ্যুত্থানের মতো এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মতো একটি আন্দোলন থেকে নিজেদের পরিচয় তৈরি করেছেন। সাথে, সাথে আমাদের সাথে আরো একজন আ ছাত্রনেতা আছেন, স অধিকার আন্দোলনের এবং আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের একজন নেতা আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আজকের আলোচনায় আ যে থাকবেন তাদের মধ্যে একজন অলিক মীর, সভাপতি আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এবং আরেকজন আমাদের সাথে তরুণ ছাত্রনেতা আছেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক। আমরা ২ জনকেই রাজপথের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আহ অলিক দা এবং আ আরমানুল হক, আপনাদের ২ জনকেই রাজপথের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন নানান আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের নিজেদের যেমন পরিচিতি এবং আপনারা ছাত্রদের এবং আপামর জনগোষ্ঠীর প্রত্যেকটি আন্দোলনের সাথে আপনারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে যদি সরাসরি আমরা আলোচনায় চলে যাই এবং যদি প্রশ্নে চলে যাই যে, আরমানুল হক, আপনি কিছুদিন আগে দেখেছেন যে আদিবাসীরা তাদের যখন অধিকার কিংবা পাঠ্যপুস্তকে তাদের আদিবাসী শব্দ বাদ দেওয়ার পরবর্তী সময়ে যখন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এবং যারা আদিবাসী ছাত্র জনতা ছিলেন তারা ঢাকার আ সমাবেশ করেন। সেই সমাবেশে একটি গোষ্ঠী তারা মানে হামলা করেন। সেই হামলা যদি আমরা বলি, সেখানে আপনি আ আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই জায়গায় যদি আমরা বলি যে আদিবাসীদের প্রোগ্রামে হামলার বিচার এখনো কেন হচ্ছে না? আ এই বিষয়ে যদি একটু আরমানুল হক আপনি যদি শুরু করেন। আমাকে শোনা যাচ্ছে? ওকে। জি, শোনা আসলে জি। আদিবাসীদের আমরা ৫ই আগস্টের পরবর্তীতে আমরা দেখতে পেতাম রাঙামাটি থেকে হাজার, হাজার মানুষ সেনা শাসন প্রত্যাহারের জন্য তারা মিছিল করত এবং বেশ কিছুদিন তারা এই আন্দোলনটা চালিয়ে গিয়েছিল। কারণ তারা প্রত্যাশা করতেছিল এখন নতুন বাংলাদেশ আমরা হয়তো এবার মুক্তি পাবো। তারা সেনা শাসনের বিরুদ্ধে কথা বলতেছিল কিন্তু সেনা প্রত্যাহারের না। অর্থাৎ তাদেরকে ১ কেজি চাল কিনতেও কিন্তু সেনার অনুমতি নিতে হয় এবং কমিউনিটি যে ট্যুরিজম ছিল সেগুলো এখন ধ্বংস হয়ে গেছে, জুম চাষ ধ্বংস হয়ে গেছে। যাই হোক, এটা অন্য বিষয়। আমরা দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে ১৮ সাল থেকেই রাজপথে আছি। এখন অবধি। আমি আসলে যুক্ত হলাম কারণটা হলো যখন দেখতে পেলাম আ এই গুটি কয়েক ৩০ থেকে ৩৫ জনের একটা মব এনসিটিভিতে ঢুকে যখন গ্রাফিতিতে একটা গাছে যখন ৫ টা পাতা ছিল এবং ৫ টা পাতার মধ্যে একটা পাতা ছিল আদিবাসী। এই পাতা কেন এখানে থাকবে বা ডাল কেন থাকবে আদিবাসী ডাল? এটা নিয়ে তারা এনসিটিভি ঘেরাও করলো এবং খুব অদ্ভুতভাবে দেখলাম এনসিটিভি খুব অনায়াসেই গুটি কয়েক মানুষজন মিলে ঘেরাও করতে পারে, একদম ভিতরে ঢুকতে পারে সেটা আমি আসলে আগে কখনো দেখি নাই। কারণ আমি অনেক, অনেক ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, সামনে থেকেছি, ব্যারিকেড ভেঙেছি, পুলিশের সাথে মারামারি হয়েছে আমাদেরকে হামলা করেছে বা কখনো, কখনো আমরাও পুলিশকে মেরেছি। এরকমও ঘটনা আগে ঘটেছে। কিন্তু এখন দেখলাম কোনো বাধা তারা পায় নাই এবং তারা এনসিটিভি কর্তৃপক্ষকে তারা বাধ্য করলো ওই গ্রাফিতিটা বাতিল করতে। তো গ্রাফিতি যখন বাতিল করলো তখন কিন্তু ১৩ তারিখে আদিবাসীরা একটা প্রোগ্রাম ঘোষণা করলো। একটা প্রোগ্রাম বলতে ১৫ তারিখে তারা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলো, ১৪ তারিখে তারা অনলাইন ক্যাম্পেইন ঘোষণা করলো এবং ১৩ তারিখে তারা আরেকটা প্রোগ্রাম ঘোষণা করলো। অর্থাৎ ৩ দিনের জন্য তারা প্রোগ্রাম ঘোষণা করলো ১৩ তারিখে। ১৪ তারিখে এসে স্টুডেন্টস ফর সভরেনিটি এই প্ল্যাটফর্ম খুবই সদ্য আ জাগা একটা প্ল্যাটফর্ম। আমি জানি না এটার পেছনে কারা। আ তারা কি করলো? তারাও প্রোগ্রাম ঘোষণা করলো ১৪ তারিখে। ১৪ তারিখ বিকেলের দিকে তারা প্রোগ্রাম ঘোষণা করলো। ফলে একই প্রোগ্রাম একই টাইমে যখন ঘোষিত হলো তখন আমরা বুঝতে পারলাম তাইলে এবার হামলা হবে। হুম? আমরা এটা দেখতে, দেখতে অভ্যস্ত যে একই দিনে যদি প্রোগ্রাম ঘোষণা হয় তাহলে এটার মানেটা কি আমরা জানতে পারি। এবং মোটামুটি এটাতে ঝামেলা হবে আমরা বুঝতে পারতেছিলাম। আমি পার্সোনালি আমার মনে হচ্ছিল এটা হামলাটা হবে রাজু ভাস্কর্যে। কিন্তু হামলা রাজু ভাস্কর্যে হয় নাই। তারা দৈনিক বাংলার মোড়ে তারা ওখানে জমায়েত ছিল তাদের। পরবর্তীতে জানলাম। ওখান থেকে তারা মতিঝিলে আমরা যে দিক দিয়ে আমরা ইনস্টিটিউটে যাচ্ছিলাম ওই রাস্তা তারা ব্লক করে দাঁড়ায়।
পরবর্তী ঘটনা তো আপনারা সবাই জানেন এবং সারা দেশবাসী এটা দেখতে পেয়েছে তারা কি করলো। তারা আমাদের রাস্তা ব্লক করেছিল এবং আমাদের মিছিল যখন যাচ্ছিল, এখানে অলিকদা আছেন। অলিকদা ওইদিন দারুণ সাহস দেখিয়েছেন। মিছিল নিয়ে যখন যাচ্ছিল তখন ১ম দফা হামলা করল। আ ১ম এবং ১ম দফাতে হামলাতে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। মানে স্টাম্প দিয়ে লাঠি মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং লাঠি ঘুষি মারা হয়। ২য় দফার হামলা মোটামুটি ১০ থেকে আ ১৫ মিনিট পরে আরমানুল হক করা হয়। আরমানুল হক আমরা সারা দেশের মানুষই কম বেশি এই যে হামলার কিভাবে হয়েছিল এবং কারা করেছিল সেই বিষয়ে মোটামুটি অবগত আছে। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে হামলা হয়েছে কিন্তু আজকে প্রায় ১২ দিন। কিন্তু ১২ দিন হওয়ার পরেও কেন আসলে এটা বিচার প্রক্রিয়ার মধ্যে যায় না কিংবা আসলে এর কোন ধরনের শুরু হওয়া কেন হচ্ছে না? বা এই বিষয়ে আসলে আপনাদের কোন পদক্ষেপ আছে কিনা হামলার পরবর্তী সময়ে? এখন হামলা হামলা হওয়ার কয়েকদিন পরেই মোটামুটি ৩ দিন পরে মামলা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। এদের ছবি সহ এনআইডি সহ সবকিছু প্রকাশ করা হয়েছে। এখন হামলা করার পরপরই তারাই ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিক সমিতিতে এসে তারা নিজেরাই প্রোগ্রাম করেছে, সংবাদ সম্মেলন করেছে। এটা খুব অবাক করা একটা বিষয়। যারা হামলা করেছে তারা মাথায় ব্যান্ডেজ লাগানো ছিল। তারাই আবার ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এসে টিএসসি তে এসে সংবাদ সম্মেলন করতেছে। এখন আ ২ জনকে গ্রেপ্তার হতে দেখলাম এবং ২ জনই কিন্তু আ মানে তাদের আলাদা আরেকটা পরিচয়ের। সো সে জায়গা থেকে মাত্র ২ জন কেন এখানে গ্রেপ্তার হলো? এখানে যে মোটামুটি ১০০ জন মতো ছিল বা ৭০-৮০ জন ছিল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই? কেন আ কেন তারা প্রকাশ্যে কিভাবে স্টাম্প নিয়ে তারা কিভাবে রাস্তায় দাঁড়িয়েছিল? এটা একটা বড় প্রশ্ন। আমার কাছে মনে হয়েছে পুরো আয়োজন জুড়ে মনে হয়েছে আমার রাষ্ট্র আসলে চেয়েছে এই হামলাটা হোক এবং আ আদিবাসীরা আহত হোক। সেটা আমার মনে হয়েছে রাষ্ট্র চেয়েছে এবং রাষ্ট্র এটাও চাচ্ছে কারা এটার পেছনে জড়িত এটা বের না করতে। তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, রাষ্ট্রই প্রশ্রয় দিচ্ছে। আমি জানি না কেন রাষ্ট্র এদেরকে প্রশ্রয় দিচ্ছে। আসলে ঠিক কোন গুরুত্বপূর্ণ সংগঠনের তারা সদস্য? কোন এরকম একটা প্ল্যাটফর্ম যারা হামলা করে এটার পেছনে তো একটা শক্ত আ ভিত্তি থাকতে হয়, একটা শক্তিশালী প্ল্যাটফর্ম থাকতে হয়, শক্তিশালী সংগঠন থাকতে হয়। এদের পেছনে আসলে কারা? এটা একটা বড় প্রশ্ন। আমি জানি না মানে কারা আসলে এটার পেছনে। আচ্ছা, আমরা যদি ভাই আবার একটু প্রশ্নে যাই। আমাদের অলীক মৃধা উনি একটু আ রাস্তার জ্যামে আছেন। এর ফলে আমাদের সাথে একটু পরে যুক্ত হচ্ছেন। আমরা যদি আবার একটু প্রশ্নে যাই আপনাকে যে আদিবাসীদের যে মাতৃভাষায় শিক্ষা, আপনারা ছাত্র ফেডারেশন থেকে বহুবার বলে এসেছেন যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য এবং প্রত্যেকটি ভাষার আ নাগরিকের জন্য, শিক্ষার্থীদের জন্য আলাদা মাতৃভাষায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা। সেই জায়গায় যদি আমরা বলি যে আসলে আ আদিবাসীদের জন্য যে শিক্ষা, সেই শিক্ষা আসলে এখনো সম্ভব হচ্ছে না কেন? মানে তাদের মাতৃভাষায় শিক্ষা কেন সম্ভব হচ্ছে না? ৭৭ পর থেকে যদি আমরা বলি, একটা বহু দেশে, বহু জাতির, বহু ধর্মের একটা দেশ। এটা আমরা আসলে গর্বও করতাম। কিন্তু আমরা মাতৃভাষা শিক্ষার ব্যাপারে যদি আমরা বলি, তাহলে এখানে এক ধরনের রাষ্ট্রের অনীহা পুরোটা সময় জুড়ে আমরা দেখতে পেয়েছি। আমরা এটা দাবি আকারে আমরা অনেক বছর ধরে বলে আসছি মাতৃভাষায় আ বিজ্ঞানভিত্তিক শিক্ষা। আ এটা আসলে মেনে নিতে হবে। মানে মেনে নিতে হবে, এটা হচ্ছে না। আ এখন আমি আমার ভাষা, চট্টগ্রামের ভাষা আমাকে আমার মাতৃভাষায় তো আমি পড়তে পারতেছি না। আমি জানি না চট্টগ্রামের ভাষার কোনো লিখিত রূপ আছে কিনা। কিন্তু আ আমাদের যে আদিবাসী গোষ্ঠী আছে মোটামুটি ৫৪ টা আদিবাসী গোষ্ঠী আছে। তাদেরও কিন্তু কোনো আ ভাষার কিন্তু লিখিত রূপ আছে। এখন লিখিত রূপ যদি থাকে তাইলে কেন তাদেরকে সেই ভাষায় পড়াশোনা করতে দেয়া হচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন। এখন একজন চাকমা বা একজন মারমা, সে তো তার মাতৃভাষা তো চাকমা বা মারমা ভাষা। তাকে আবার বাংলা ভাষাটা আবার শিখতে হয়। সো সেই জায়গা থেকে তার জন্য তো বাংলা ভাষাটা তো তাদের বিদেশি ভাষা একদিক দিয়ে বলা চলে। বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা ভাষা না। তার চাকমা, তার মারমা বা তার যে মাতৃভাষা। এখন সে ভাষায় পড়াশোনা করতে সে সুযোগ পাচ্ছে না। সে আমাদের মতো বইয়ে আমাদের বাংলা ভাষায় বইয়ে পড়াশোনা করতেছে এবং আমাদের সাথে প্রতিযোগিতা করতেছে। সে জায়গায় তার তো আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে এই প্রতিযোগিতা। এবং মাতৃভাষায় যে বিষয়টা মানে আমি মাতৃভাষায় বুঝবো, সেটা তো অন্য কোনো ভাষায় বুঝবো না। এটা তো একেবারে সিম্পল বিষয়। যে কেউ বুঝবে। আমি বাংলা ভাষায় বুঝি। কারণ আমার ভাষা বাংলা।
সো সেই জায়গা থেকে রাষ্ট্রের এখনো পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার বিষয়টাতে অনীহা দেখানো, সেটা হয়তো আমি এটার সাথে ৭২ এর যে সংবিধান, সেটার সাথে আমি হয়তো এটার একটা সামঞ্জস্য পাই, এটার একটা মিল পাই। বা শেখ মুজিবের যে ১৯৭৩ সালে তোমরাও বাঙালি হয়ে যাও, এটার সাথে হয়তো আমি একটু মিল পাই। আসলে এই রাষ্ট্র চায় না, এই স্টেটসম্যানরা চায় না, এখানকার প্রধান যারা তারা চায় না এই অন্যান্য যে জাতিগোষ্ঠী তাদের আ ভাষায় তারা কথা বলুক, তাদের ভাষায় পড়াশোনা করুক, সেটা হয়তো চায় না বলেই এখনো পর্যন্ত মাতৃভাষায় আমরা পড়াশোনা করতে পারতেছি না। আচ্ছা। আ অলিক মিরি, আপনার কাছে যদি আমরা একটু যাই, অলিক মিরি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আহ, আ আমি আপনাকেও আমাদের যে রাজপথের রাজনীতি এবং আ আমাদের যে রাজপথ সেই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনি আমাদের এই অনুষ্ঠানে ১ম বার এসেছেন। এজন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই। সাথে, সাথে আপনাকে যদি একটা প্রশ্নও করি যে আ আদিবাসী নিয়ে আদিবাসী শব্দ নিয়ে, যেমন আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, উপজাতি ইত্যাদি, ইত্যাদি শব্দ নিয়ে মানুষের জনমতের মধ্যে আসলে এক তো বিদ্বেষ কেন? আসলে মানুষ বাঙালিরা কিংবা এই বাংলাদেশীরা কেন আসলে এই আদিবাসী শব্দের একটা বিদ্বেষী খুঁজে পায়? কিংবা বলা যায় যে জনমতের মধ্যে প্রত্যেকের মধ্যেই একটা বিদ্বেষী সম্পর্ক কিংবা বিদ্বেষী চিন্তা আসলে লালন করে। তো আপনি একটু যদি ক্লিয়ার করে বলেন যে আসলে আদিবাসী নিয়ে আসলে জনমতের মধ্যে বিদ্বেষ কেন তৈরি হয়? ধন্যবাদ জানাই আপনাদের এই সুন্দর আলোচনার জন্য, আয়োজন করার জন্য। আসলে দেখেন, আহ, আমরা তো দীর্ঘদিন ধরেই আসলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জন্য আন্দোলন সংগ্রাম করছি। তো আপনি যেটা বললেন যে কিছু মানুষের আদিবাসী শব্দ কারো কিসের জন্য আসলে বিদ্বেষ, সেটা আপনাদেরকে স্পষ্ট করতে চাই। যে ধরেন যে কারণ এই যে কিছু নেগেটিভ দাঁড় করিয়েছেন কিছু কিছু লোক, বা পাহাড়ের যারা আছেন, তারা হলো একটা নেগেটিভ ছড়িয়েছেন যে আদিবাসী মানে হলো আদিবাসিন্দা। হ্যাঁ, এইসব কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। এবং তারা মনে করছে যে আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিলে তারা একটা বিচ্ছিন্ন হয়ে যাবে, রাষ্ট্র নতুন রাষ্ট্র গ্রহণ করবে, সেরকম একটা প্রপাগান্ডা আসলে কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে, আমরা দেখছি। কিরকম দেখেন যে শুধুমাত্র যে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী আছে সেটা কিন্তু না। মানে আমাদের যদি আপনি দেখেন সরকারের গেজেটভুক্ত অনুযায়ী, যদি আদিবাসী সংখ্যা মানে আদিবাসী জাতি মানে জাতি গোষ্ঠী মানে কতগুলো আছে, সেটা হলো গেজেটভুক্ত হলে 50টা জাতিগোষ্ঠী রয়েছে। সেই 50টার মধ্যে 14টা জাতিগোষ্ঠী মাত্র পার্বত্য চট্টগ্রামে আছে, আর বাকি জাতিগোষ্ঠীগুলোই মানে সমতলে রয়েছে। তো এই যে তারা প্রপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে তাদেরকে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি দ্বারা বিচ্ছিন্নতাবাদ হয়ে যাবে, বা তারা আলাদা রাষ্ট্র গঠন করবে। কিন্তু দেখেন যে পার্বত্য চট্টগ্রাম মাত্র 14টা জাতিগোষ্ঠী রয়েছে, সেখানে আর তাদের জনসংখ্যা কত? তারা কিভাবে আসলে মানে বিচ্ছিন্ন হয়ে যাবে? বা আমরা যারা সমতলের আদিবাসী রয়েছি, আমরা আসলে কিভাবে মানে বিচ্ছিন্নতা বাদ হয়ে যাবো, বা বিচ্ছিন্ন হয়ে যাবো, বা আলাদা রাষ্ট্র গঠন করবো? সেই জায়গায় প্রশ্নটা হলো যে যেখানে আদিবাসীরা সংবিধানে অন্তর্ভুক্ত হতে চায়, যে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে যে একটা সম্মানজনক একটা আহ, আহ, স্বীকৃতি নিয়ে আসলে রাষ্ট্রে থাকতে চায়, রাষ্ট্র অন্তর্ভুক্ত হতে চায়, সে জায়গা থেকে আসলে কিভাবে আসলে আদিবাসীরা বিচ্ছিন্নতাবাদ হয়ে যায়, হ্যাঁ, সেটা হলো আজকের দিনে মানে মানুষের কাছে প্রশ্ন উঠে আসছে। সেক্ষেত্রে আমি বলি যে মানে এই যে মিথ্যা প্রপাগান্ডা গুলো চালাচ্ছে যে আদিবাসীরা বিচ্ছিন্নতাবাদ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা রাষ্ট্রকরণ করবে, হ্যাঁ, বা আদিবাসিন্দা, এইসব মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কিন্তু আসলে আদিবাসীদের মানে প্রতি একটা বিদ্বেষ আসলে ছড়াচ্ছে কিছু গোষ্ঠী আর কি। যেমন ওই যে একটা বইপুর সংগঠন, স্টুডেন্টস ফর সভারেন্টি নামে একটা বইপুর সন্ত্রাসী সংগঠন, তারা সহ আরো রাষ্ট্রের বিভিন্ন লোকজন, মানে কিছু লোকজন আর কি, দুষ্ট লোক যারা, তারাই আসলে এটা বিভ্রান্তি ছড়াচ্ছে আর কি। জি, ধন্যবাদ। আমরা যদি আবার একটু আরমানুল হকের কাছে ফিরে যাই। যে আরমানুল হক, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিতে বাধা কোথায়? এ এই প্রশ্নের উত্তরে যদি আপনি একটু বলেন যে আসলে আদিবাসীদের অনেকদিন যাবতই তাদের আশা আকাঙ্ক্ষা যে তারা সংবিধানে তাদের যে স্বীকৃতি সেই স্বীকৃতি নিশ্চিত করতে চায়। সেই জায়গাতে সরকারের কি, কি বাধা আছে? কিংবা আপনার চোখে কি, কি বাধা আছে যার কারণে সংবিধানে স্বীকৃতি দেওয়া সম্ভব হচ্ছে না আদিবাসীদের? আরমানুল হক। যাচ্ছে? ওকে।
Okay. জি, শোনা যাচ্ছে আহ, আপনাকে। আদিবাসী আদিবাসী স্বীকৃতি নিয়ে আমরা আসলে কখনো আলাদা করে বলি নাই। আদিবাসী স্বীকৃতির সাথে আবার ইউএন এর অনেক ক্লজ যুক্ত। অর্থাৎ এখানে আ তারা যে ধরনের লাইফ লিড করে তাদের কি জাস্ট বিশুদ্ধ পানি খেতেও কিন্তু ৭ টা পাহাড় আরোহণ করতে হয়। আ ঝিরি ঝরনা ওখানে কলাপাতা দিয়ে অল্প, অল্প করে তারা পানি নিয়ে তারা পানি পান করে এবং সেই পানিটাও কিন্তু এখন খেতে পারে না। আনপ্ল্যান্ড উন্নয়নের কারণে। কারণ আমরা ওখানে উন্নয়ন করতেছি তাই। আ এখন আমরা আদিবাসী স্বীকৃতি নিয়ে কিন্তু আমরা এতদিন কাজ করি নাই। আমরা আলাদা করে কথাও বলি নাই। কিন্তু সাংবিধানিক স্বীকৃতি, জাতিগত সাংবিধানিক স্বীকৃতি এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু খুবই কনসার্নড এবং আমরা না শুধুমাত্র ১৯৭২ সাল থেকে মওলানা ভাসানী বলেন বা অন্যান্য যারা ছিলেন ওই সময়কার আওয়ামী লীগের বাইরে যেসব দল ছিলেন তারা সবাই কিন্তু সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন। আমরা জানি বাংলাদেশের ৭২ সালের সংবিধানের ৫ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের এই ভূখণ্ডে যারা বসবাস করে তারা জাতি হিসেবে বাঙালি। অর্থাৎ নৃতাত্ত্বিক পরিচয়টা আমাদের স্বীকৃতি দিয়েছে। আমরা যারা বাঙালি তাদের। কিন্তু বাকিদেরকে সংবিধানের ৫ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি এই নামে। এখন উপজাতি যদি আমি বলি তাহলে এরা কার উপজাতি? চাকমা কোন জাতের উপজাত? মারমা কোন জাতের উপজাত? ব্রো কোন জাতের উপজাত? বাঙালি জাতির বা কোন জাতের? এটার কোনো আসলে উত্তর নাই। আসলে কোনো উপজাতি বলতে তো আসলে কিছুই নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী আপনি তাদেরকে ছোট করার জন্য বলতেই পারেন। এখন আমি বাঙালি, আমাকে যদি অন্য কোনো রাষ্ট্রে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আমার কেমন লাগবে? আ তাদের তো আলাদা নাম আছে। তাদের আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি। ইউএন এর ডেফিনিশন যদি আমি পড়ি তাহলে তো আমরা বুঝতে পারি তারা আলাদা জাতি। তো আলাদা জাতি যদি হয়ে থাকে তাইলে কেন বাংলাদেশের সংবিধানে ৫ নাম্বার অনুচ্ছেদে তাদেরকে স্থান দেয়া হয় না? এই চাকমা, মারমা সহ অন্যান্য জাতিগোষ্ঠীগুলোও তো মুক্তিযুদ্ধ করেছে। ৭১ সালে মুক্তিযুদ্ধে তারাও অংশগ্রহণ করেছে। তারাও বীর প্রতীক, বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছে। কিন্তু তাদেরকে যখন একটা রাষ্ট্র গঠন হচ্ছে, একটা সংবিধান যখন প্রণয়ন করা হচ্ছে, তখন কেন তাদেরকে স্বীকৃতি দেয়া হচ্ছে না? এখন আমি বাঙালি বলে আমি স্বীকৃতি পাচ্ছি। অন্যান্য নৃতাত্ত্বিক পরিচয়ের যারা আছে তারা স্বীকৃতি পাচ্ছে না। তো যাদেরকে স্বীকৃতি দেয়া হচ্ছে না তারা তো স্বাভাবিকভাবেই এই রাষ্ট্রটাকে আসলে ওন করবে না। যা হওয়ার হলো। স্বীকৃতি তো দেয়া হয় নাই। আবার ৭৩ সালে তাদেরকে বলা হলো বাঙালি হয়ে যেতে। এখন একজন চাকমা কিভাবে বাঙালি হবে? একজন মারমা, একজন ব্রো, সাঁওতাল, গারো, হাজং তারা কিভাবে বাঙালি হবে? একটা মানুষের ধর্মীয় পরিচয় পরিবর্তন করা যায়। ত্রিপুরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে। তারা প্রকৃতি পূজারী, তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে। ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে। কিন্তু নৃতাত্ত্বিক পরিচয় কিভাবে শরীর থেকে মোছা যায়? আপনি যদি শরীরের চামড়াও যদি খুলে ফেলেন, ধরেন আমি বাঙালি। আমি আমার শরীরের চামড়া খুলে ফেললাম। আমার বাংলা ভাষাটাও আমি মুছে ফেললাম। আমি ইংরেজি ভাষায় কথা বলতেছি। আমি ইংলিশ হব। কিন্তু আমার অ্যাকসেন্টটা তো আর চেঞ্জ করা যাবে না। আমার যে খাদ্যাভ্যাস সেটা তো চেঞ্জ হবে না। বাঙালি জাতির তো আলাদা একটা খাদ্যাভ্যাস আছে। যদিও বাঙালি জাতি কিন্তু আলাদা কোনো জাতীয় ইউনিক করে জাতিও বলা যাচ্ছে না। কারণ আমরা জানি আমরা সংকর জাতি। কিন্তু চাকমা, মারমা, ম্রো, সাঁওতাল, গারো এরা তো ইউনিকনেস আছে। এরা কখনো ওদের সংকর না কিন্তু। এরা একেবারে ইউনিক। এদের সেই আদিকাল থেকে তাদের যে খাদ্যাভ্যাস, তাদের বিবাহ যে সম্পর্ক থেকে শুরু করে সকল ধরনের ইউনিকনেস কিন্তু তাদের মধ্যে আছে। তারা কিন্তু সংকর না। আমাদের বাঙালি জাতির মধ্যেও কিন্তু সংকর না তারা। তো সেই জায়গাতে এগুলো একেবারে বেসিক বিষয়। এগুলো যে কাউকে বুঝতে হবে। এগুলো না বোঝারও কিছু নাই। খুবই সহজ বিষয়। নৃতাত্ত্বিক পরিচয়, ধর্মীয় পরিচয় এবং জাতীয়তার যে বিষয়টা এগুলো আলাদা, আলাদা বিষয়। হুম? এই যে নৃতাত্ত্বিক পরিচয় এবং ধর্মীয় পরিচয় এবং বাংলাদেশী মানে ন্যাশনালিটির যে বিষয়টি এগুলো যে আলাদা, আলাদা বিষয় সেগুলো যে আমরা বুঝতে পারি না। আমরা সবাই নাকি বাংলাদেশী। আমরা যদি সবাই বাংলাদেশী হই, হ্যাঁ আমরা জাতীয়তা আমাদের সবার বাংলাদেশী জাতীয়তাবাদ। এখন কিন্তু আমার যে নৃতাত্ত্বিক পরিচয় সেটা কই যাবে? আমার যদি নৃতাত্ত্বিক পরিচয় স্বীকৃতি দেয়া না হয়, আমার তো বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় কিন্তু স্বীকৃতি দেয়া আছে ৭২ সংবিধানে ৫ নাম্বার অনুচ্ছেদে। কিন্তু অন্যান্য জাতি গোষ্ঠীর কেন নৃতাত্ত্বিক পরিচয়টা দেয়া হচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন। এখন ২৪ সালে এই যে গণঅভ্যুত্থানটা ঘটলো এটার পরে তো আমরা আশা করতে পারি আমাদের যারা আছে অন্যান্য জাতিগোষ্ঠী তারা আশা করতে পারে আমাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেন, আমাদেরকে আমাদের করে নেন। আমাদেরকে আপনি ইনক্লুড করেন, অফিসিয়ালি ইনক্লুড করেন। এখানে কিন্তু আদিবাসী স্বীকৃতির জন্য কিন্তু আন্দোলন হয় নাই। আন্দোলন হয়েছে কিন্তু হ্যাঁ, এটা গ্রাফিতি নিয়ে একটা আন্দোলন হয়েছে। এখন গ্রাফিতিতে যদি আদিবাসী শব্দটা থাকে, এটা সমস্যাটা কি? এটা মানে
এদেরকে তো আমরা খাওয়াইতে পারি না, এদেরকে চিকিৎসা দিতে পারি না, এদেরকে শিক্ষা দিতে পারি না, কিছুই। আমাদের যারা আছে আদিবাসী, তাদের শুধু আমরা কি করি, আমরা উচ্ছেদ করি। আমরা মধুপুরে কি করছি, আমরা হচ্ছে তাদের বুকে গুলি চালিয়েছি। তাদের বন কেটে আমরা কি করেছি, ওখানে উদ্যান বানাচ্ছি, ইকো পার্ক বানাচ্ছি। আমরা পাহাড় পরি, আমরা কি করি, আমরা তাদের ঘরগুলো পোড়াই দিই। সাঁওতালদের ঘর আমরা পুড়িয়ে দিয়েছি একদম দিন দুপুরে। আমরা কি করেছি, আমরা আদিবাসীদের মানে 30 বছর লাগে একটা পান গাছ হতে, পান গাছগুলো আমরা কেটে দিই। তাহলে এইটা এত এত নিপীড়ন করি আমরা, তো সেই জায়গা থেকে তাদেরকে যদি আদিবাসী বললে তার খুশি হয়, তাহলে এটা খুশিতে থাকুক না। মানে কেন আমাদের সামান্য একটা বিষয় নিয়ে আমাদেরকে ইস্যু করতে হলো, কেন তাদের উপর হামলা করতে হলো, কেন হামলা করার পরে তাদের ন্যায় বিচারটা দেওয়া হলো না? হামলা করার পরের দিন যখন আমরা দাঁড়ালাম, আমরা যখন মিছিল করলাম, তখন আমাদের উপর হামলা হলো। তো এগুলো একটা বড় প্রশ্ন। এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র আসলে চাচ্ছে না, রাষ্ট্র চাচ্ছে না এগুলো সমাধান করতে। কাদের লাভ, এটার পেছন লাভ কাদের, সেটা একটা বড় প্রশ্ন। আচ্ছা, আমরা যদি একটু অলিক মৃদার কাছে যাই। অলিক মৃ, আহ, আমরা অনেক সময় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছ থেকে শুনেছি যে আহ, আদিবাসীরা তাদের মাতৃভাষায় শিক্ষার জন্য আন্দোলন করছেন, কিংবা তারা তাদের দাবি উত্থাপন করছেন যে তারা তাদের যে নিজস্ব ভাষা, সেই নিজস্ব ভাষায় শিক্ষা প্রদান করতে চান। সেই জায়গায় যদি আমি একটু প্রশ্ন করি এমন যে আদিবাসীরা মাতৃভাষায় মানে যে শিক্ষা, সেই শিক্ষা এখনো কেন বাস্তবায়ন করা সম্ভব হয় নাই? কিংবা যদি আরেকটু বলি যে মাতৃভাষার শিক্ষা কি আপনারা আসলেই চান, নাকি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা আপনাদেরকে মাঠে রাখছে কোনো একটা আন্দোলনের মধ্যে দিয়ে, কিংবা আপনাদেরকে এইভাবে উস্কানি দিয়ে এই ভাষায় রাখছে, নাকি আপনারা নিজেরাই মাতৃভাষায় আপনাদের শিক্ষা চান? শুনেন, এই মাতৃভাষায় মানে শিক্ষার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। যে আন্দোলনের ফসল হিসেবে আমরা 5টি ভাষায়, একটা মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষার একটা সুযোগ আমরা পেয়েছি, সরকার করে দিয়েছে। কিন্তু বিষয়টা হলো 5টি ভাষায় দিয়েছেন, আমরা তো 50টা অধিক আমরা আদিবাসী জাতিগোষ্ঠী বাংলাদেশে বসবাস করি। যে 5টি ভাষায় যে বইটা করা হয়েছে, সেই বইটা আসলে কখন পড়াতে হবে, কখন পড়াবে, কারা পড়াবে, এটা কিন্তু কোনো নীতিমালা নাই। আপনি দেখেন যে যে 5টি ভাষায় বই দেওয়া হয়েছে, সেখানে দেখেন স্কুল আছে, বই আছে, কিন্তু ওই বইটাকে পড়ানোর কিন্তু শিক্ষক নাই। আমরা কিন্তু সে সময় যখন আমরা মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষা চেয়েছিলাম, তখন কিন্তু আমরা দাবি তুলেছিলাম যে যাতে সেই বইগুলো যারা পড়াবেন তারা যাতে সেই জাতির শিক্ষক হয়। ধরেন যে আপনাকে যদি আমার আমার গারো ভাষায় বা আচিক ভাষায় যদি আপনাকে বলি যে আপনি আমাকে পাঠদান করাবেন, আপনি কিন্তু সেটা পারবেন না। এবং আপনি যদি দেখে দেখেও মানে করান, কিন্তু সেই উচ্চারণগত জায়গায় কিন্তু আপনি আমাকে ভুল শিক্ষা দিচ্ছেন। সেই জায়গায় আমরা বলছি যে আমি একজন গারো যে আচিক ভাষা, সে আচিক ভাষায় যে পড়াবেন, যাতে সে যাতে গারোর শিক্ষক হয় আর কি। তাহলে সে তার যে উচ্চারণগত সঠিক যে ভাষা, সেটা সে শিক্ষা লাভ করতে পারবে। এখন হয়তো আপনি বলতেছেন যে সরকারের রাজনীতি, হ্যাঁ, রাজনীতি তো সবকিছু নিয়ে অনেকে রাজনীতি করে। যেমন যে আমাদের স্বীকৃতির প্রশ্নটাকে নিতে অনেকে রাজনীতি করে, কিন্তু এটাকে জিয়ে রেখে তারা রাজনীতি করতে চায় আর কি। হ্যাঁ, কারণ এটাকে জিয়ে রেখে হলো আপনি আমাকে নিপীড়ন করতে পারবেন, আপনি আমাকে উচ্ছেদ করতে পারবেন, আপনি আমার জায়গা ভূমি আপনি দখল করতে পারবেন। হ্যাঁ, মানে সমস্ত কিছু দিয়ে আপনি আমাকে মানে দমন পীড়ন নিপীড়ন আপনি করতে পারবেন আর কি। এই কারণে কিন্তু এই যে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতিটাকে আসলে জিয়ে রেখেছে আর কি। হ্যাঁ, কারণ না হলে দেখেন আপনি যে মানে 15 তারিখে যে ঘটনাটা ঘটেছে, আজকে 12 দিন বা 13 দিন হয়ে যাচ্ছে আর কি, কিন্তু দেখলাম যে 2জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে। আমাদের 300 জনের মতো লোককে আমরা আসামি করে একটা মামলা করেছি, সেখানে মাত্র 2জনকে গ্রেপ্তার করে একটা আইওয়াশ করানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে দেখেন যে যারা মূল হোতা, তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় এরকম অনলাইন প্ল্যাটফর্মে তারা টক শো করে বেড়াচ্ছে, এবং কি প্রেস ক্লাবের সামনে গিয়েও তারা মানে সমাবেশ করছে, এবং স্পষ্ট সেখানে ছবি আছে, ভিডিও আছে, তাদের চেহারা আছে। হ্যাঁ, তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিচ্ছি যেটা এটা রাষ্ট্রীয় মদতেই আসলে আমাদের উপর হামলা করা হয়েছে, কারণ রাষ্ট্র আমাদেরকে চায় না, রাষ্ট্র আমাদেরকে অস্বীকার করে। হ্যাঁ, যার ফলে আসলে একের পর এক এক সময় এক এক সরকার এসে আমাদেরকে এক এক নাম দিয়ে আসলে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যাতে আমরা
মানে দিন শেষে রাগে ক্ষোভে যাতে আমরা দেশ থেকে বিতাড়িত হয়ে যাই, দেশান্তরিত হয়ে যাই, এবং আমরা দেশান্তরিত হয়ে গেলে যে আমাদের ভূমিগুলো রয়েছে, পাহাড় সমতলে যে আমাদের জায়গা জমিগুলো আছে, সেগুলো আসলে তারা দখল করবেন। সেই একটা রাজনীতি আমরা 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 রাষ্ট্রে দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে আপনি ইয়াকে আরমানকে বলছিলেন যে আমরা 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 যেটা বলছিলাম যে আসলেই আপনারা কি মাতৃভাষায় আপনাদের নিজস্ব শিক্ষা চান, নাকি আপনাদেরকে এটা অন্য কোনো রাজনৈতিক দলের অবশ্যই আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষা চাই। হ্যাঁ, কারণ আচ্ছা আমার যে আচ্ছা প্রথম ভাষাটা, আমার ভাষাটা আচিক ভাষা প্রথম। হ্যাঁ। যেমন আপনি 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 বাঙালি, আপনার প্রথম ভাষা হলো, মাতৃভাষা হলো বাংলা ভাষা। হ্যাঁ। এখন আপনাকে যদি মানে প্রথম অবস্থায় যদি আপনাকে ইংরেজি দিই, আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন? পারবেন না। কারণ আপনি যেভাবে আপনি বাংলাটাকে চর্চা করতে পারেন, যেটাকে আপনি খুব সহজে ধারণ করতে পারেন, আমাকে কয়েকটা ধাপ পার হয়ে এসে আপনার সাথে প্রতিযোগিতা করতে হয়। হ্যাঁ, যেমন আপনি যদি আমার ভাষা নিয়ে পড়াশোনা করেন, আমার সাথে পড়াশোনা করেন, আপনি কিন্তু প্রতিযোগিতায় আমার সাথে পারবেন না। হ্যাঁ, আমার ভাষাতে আপনি পারবেন না কিন্তু। হ্যাঁ, সে জায়গা থেকে আমি মনে করি যে আমাদের অনেকগুলো ভাষা হারিয়ে গেছে। এই যে 54টির অধিক যে আদিবাসী আমরা রয়েছে, যে গেজেটভুক্ত 50টি জাতিগোষ্ঠী আছে, হ্যাঁ, তার মধ্যে 34টা জাতিগোষ্ঠীর এখন ভাষা আছে আর কি, আর বাকি ভাষাটাই কিন্তু এখন নাই, হারিয়ে গেছে। এখন একটা একটা আছে বান্দরবনের কি একটা জাতিগোষ্ঠী আছে, তাদের মাত্র 6 জন মাত্র আছেন, ওদের ওই ভাষাটা মানে বলতে পারে আর কি। তারপরে আর কোনো প্রজন্ম ওই ভাষাটা পারছে না আর কি। হ্যাঁ, চোখের সামনে আমি দেখেছি, আমার আমার পাশের বাড়িতে আমাদের কোচ আদিবাসীরা ছিল। হ্যাঁ, আমি ছোটবেলায় দেখেছি তাদেরকে তাদের ভাষায় বলতে, কিন্তু দেখলাম তার অনেক বছর পরে আমি দেখি যে তারা আর তাদের ভাষা পারছে না। হ্যাঁ, তারা এখন বাংলাতেই অভ্যস্ত আছে। এই যে চাপিয়ে দিচ্ছে আমাদেরকে, ভাষাগতভাবে চাপিয়ে দিচ্ছে, হ্যাঁ, চাপিয়ে দিয়ে আরেকজনের মাতৃভাষা কেড়ে নিচ্ছে। হ্যাঁ, যেটার জন্য আসলে 1952 সালে মানুষ আসলে বাংলা ভাষার জন্য আসলে রাষ্ট্রভাষার জন্য যে মানে জীবন দিয়েছে অনেকজন। হ্যাঁ, এটা এবং এটাকে আসলে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আমরা পেয়েছি। যে যে জাতি মানে ভাষার জন্য জীবন দিতে পারে, হ্যাঁ, সে জাতি যদি আরেকটি জাতির ভাষা কেড়ে নিতে চায় এবং সেই ভাষাটাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এটা চাপিয়ে দেওয়া ভাষা দিয়ে, সেটা তো আসলে আমরা মানতে পারি না আর কি। সে জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের বাঙালির বাইরে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষায় তাকে আসলে মানে শিক্ষাটা দেওয়া খুবই জরুরি মনে করি আর কি। আচ্ছা, আমরা একটু আরমান ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, আরমানুল হক, আমরা দেখেছি যে আওয়ামী লীগ একটি সময় এসে তারা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করেছিল। কিন্তু আমরা যদি আপনাকে একটু প্রশ্ন করি যে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি কেন বাস্তবায়ন হয় নাই এই এত বছর পরেও? কিন্তু আমরা দেখি যে ওই যে পার্বত্য চট্টগ্রামে এখনো মানুষ নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে শান্তি চুক্তি কেন আসলে বাস্তবায়ন হয় না? আসলে এটা বাস্তবায়ন হলে কি হতো, কিংবা কেনই বা বাস্তবায়ন হয় নাই? অন্যান্য এখন 1972 সাল মানে আমাদের সংবিধান প্রণয়ন করা হলো এবং এখানে শুধু বাঙালি জাতিকে স্বীকৃতি দেয়া হলো জাতিগোষ্ঠী হিসেবে, নৃতাত্ত্বিক পরিচয় হিসেবে। অন্যান্য জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেয়া হয় নাই। তখন এমএন লারমা, তিনি আহ, আহ, আমাদের মানে আমাদের সংসদের একজন সদস্য ছিলেন। তিনি তখন ওয়াক আউট করেন এটার প্রেক্ষিতেই। আহ, তখন এর পরবর্তীতে তিনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন আমাদের যারা যারা আছে অন্যান্য জাতিগোষ্ঠী তাদেরকে যেন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু স্বীকৃতি না দেওয়ার ফলে কিন্তু তারা এবং তিনি এবং তারা অস্ত্র ধরতে বাধ্য হন ওই সময়। তো অস্ত্র ধরতে বাধ্য হয়ে দীর্ঘ লড়াই, রাষ্ট্রের সাথে দীর্ঘ লড়াই তাদের চললো, ইনসার্জেন্সি চললো তাদের। শেষ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রণীত হলো। কিন্তু এটা আমরা কখনো এটা বাস্তবায়িত হতে আমরা দেখতে পাচ্ছি না। কারণ এটার যখন আপনি কোনো মিটিং করেন, এটার যখন অগ্রগতি হয় বা রাষ্ট্রপক্ষ থেকেও যখন এক ধরনের প্রচেষ্টা দেখা যায় বা দেখা গিয়েছিল, তখন কিন্তু দেখা যায় অন্য আরেকটা পক্ষ আপনার ইয়ে দিয়ে দেয়, মানে হরতাল দিয়ে দেয়। সো এই যে ঝামেলাগুলো, এই সমস্যাগুলো আসলে সমাধান হোক, তা আসলে রাষ্ট্র চায় না। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চায় না। আপনারা জানেন সবাই, সেনাবাহিনীও চায় না। সো সে জায়গা থেকে এই অবস্থা চলছে এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যদি হতো, এটা যদি বাস্তবায়িত হতো, আমরা আমরা জানি আহ পাহাড়ে যে আগুন জ্বলতেছে, পাহাড়ে লড়াই চলতেছে, পাহাড়ে যুদ্ধ চলতেছে, এটা থামতো। আমাদের 72 সালের সংবিধানে যে প্রণীত হলো, এটাতে যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হতো বা এখনো যদি দেওয়া হয়, সেটাতেও কিন্তু পাহাড়ে যে আগুন জ্বলতেছে এটা থামবে। আমরা সবাই জানি এই শান্তি চুক্তি
তারপরে এই যে সাংবিধানিক স্বীকৃতি, এগুলো দিলে কিন্তু ঝামেলা শেষ। এখন ঝামেলা শেষ হোক তা অনেকেই চায় না। রাষ্ট্রে যারা বসে আছে তারা চায় না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চায় না। আরো অনেক পক্ষ চায় না আসলে। সে কারণে কিন্তু এগুলো হয়ে উঠতেছে না। এগুলো হওয়া দরকার। অন্তত পক্ষে আমাদের যে ২৪ এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে এগুলো নিয়ে খোলামেলা আলাপ করা দরকার। সমস্যাটা কি? কেন এখানে সেটেল করা হয়েছিল আ ৫০,০০০ বা কয়েক লাখ মানুষকে? কেন তাদেরকে ৪ বা ৫ একর করে জমি দেয়া হয়েছিল? যেখানে ১৯০১ সালে লাস্ট ভূমি জরিপ করা হয়েছিল। এখন জরিপ না করা সত্ত্বেও কেন ৮০ এর দশকে এসে এখানে জমি বিতরণ করা হচ্ছিল? এগুলো নিয়ে আসলে প্রশ্ন করা দরকার। এগুলো সামনে আসা দরকার। এখানে নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে খোলামেলা আলাপ করা দরকার। অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে আলাপ করা দরকার। সংবিধানের ৭২ সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ নিয়ে আলাপ করা দরকার। এখানে সেনা শাসন বা সেনা থাকলে কি সমস্যা না সমস্যা? ১ কেজি চাল কিনতে, শুটকি কিনতে, ২৫০ গ্রাম শুটকি কিনতে, ওষুধ কিনতে কেন তাদেরকে আসলে মানে অনুমতি নিতে হয়? এগুলো নিয়ে আলাপ করা দরকার। একদম খোলামেলা আলাপ করা দরকার। কেন মাত্র ১৩ টা ওখানে জাতিগোষ্ঠী আছে পাহাড়ে? কেন পুরো সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সময় কেন বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়ার কথা বলা হচ্ছে? বাকি ৩০ টা বা ৩৫ টা জাতীয় গোষ্ঠী তো সমতলে আছে। সমতলে যে দাদা আছেন এখানে অলিভ নেই। দাদা তো গারো। গারোদেরকে কিভাবে নিপীড়ন করা হচ্ছে বছরের পর বছর ধরে? তাদেরকে এই যে পিরেন্স নালকে কিভাবে গুলি করে মারা হয়েছে? তাদের বন উজাড় করে কিভাবে ওখানে বাগান করা হচ্ছে? তো এই যে এগুলো তো দেখে না, মানে শুধু পাহাড় নিয়ে পড়ে থাকলে তো হবে না। পাহাড়কে নিয়ে যেভাবে একটা প্রপাগান্ডা চলতেছে, সমতলের দিকে তাকান, সমতলের আদিবাসীদের কি অবস্থা? সমতলে যারা আছে তাদেরকে আমরা কিভাবে নিপীড়ন করে আসতেছি। ফলে মানে সাঁওতালের বাড়িতে যেভাবে আগুন দেয়া হয়েছে দিনের বেলা, এটা তো একদম সরাসরি রাষ্ট্রীয় বাহিনী আগুন দিচ্ছে, সেটা ফুটেজও আছে। এগুলো কেন নিষ্পত্তি হয় নাই? তো ফলে পাহাড়কে নিয়ে আপনি পুরো আদিবাসী জনগোষ্ঠীকে যে সাংবিধানিক স্বীকৃতি দেন নাই এত বছর ধরে, এগুলো তো স্বীকার করতে হবে। লাভটা আসলে কার? আমরা কেন একটু রাষ্ট্র চায় না? আবার অলিক মিরির কাছে যদি যাই, যে অলিক মিরি আমরা দেখেছি যে নানান সময় পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। সেই জায়গা থেকে যদি আমরা বলি যে পাহাড়ে চীন, কুকি ফন বা কুকি চীনের মতো সন্ত্রাসী গোষ্ঠী আসলে কেন জন্ম নেয়? কিংবা যদি আরো স্পষ্টভাবে বলি যে আসলে এই যে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে আসলে আপনাদের কি ভাবনা? যদি একটু পরিষ্কার করেন। ভাই দেখেন, পাহাড়টা তো আসলে ওই যে বললাম তো পার্বত্য চুক্তি হয়েছিল একটা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর রাষ্ট্রের মানে তৎকালীন সরকারের সাথে জনসংহতি সমিতির একটা চুক্তি হয়। এটাকে পার্বত্য চুক্তি বলা হয়। এটাকে খুব ভালোভাবে প্রচার করা হয় শান্তি চুক্তি। এই যে চুক্তির এত বছর হয়ে গেল, যে চুক্তির যে মূল ধারা সেগুলো আসলে বাস্তবায়ন না হওয়ার কারণেই পাহাড়ে এরকম একটা মানে পরিস্থিতি আসলে বিরাজ করছে। এখন দেখেন যে পাহাড়ে আসলে কারা পাহাড়কে শাসন করে আর কি, মানে পাহাড়কে কারা আসলে নিয়ন্ত্রণ করে, কারা আসলে পাহাড়কে আহ, আহ, কি বলে অঘোষিত সরকার হিসেবে তারা আসলে সেখানে মানে পরিচালনা করে। কারণ পাহাড়ে যদি আপনি ভাগ না করতে পারেন, যদি সেখানে সংঘাত না দেখাতে পারেন, তাহলে তো সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের যে সেনাবাহিনী সেখানে আসলে রাখা কোনো প্রশ্ন আসে না। এখন দেখেন যে আজকে যদি কুকি চিনকে যদি আপনি মানে বন্ধ করে দেন, দেখবেন সবকিছু ছেড়ে দিয়ে আসলো, দেখবেন যে সেখানে আর একটা বাহিনী আসলে রাষ্ট্রীয়ভাবে আসলে সেখানে ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। কারণ সেখানে একটা সংঘাত দেখাতে হবে, সংঘাত দেখিয়ে সেখানে রাষ্ট্রীয় দমন পীড়ন করবেন এবং সেখানে আপনি রাজত্ব কায়েম করবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। সেখানে আবার পাহাড় দখল করতে পারবেন, শত শত একর জমি আপনি দখল করতে পারবেন। হ্যাঁ, আপনি দেখবেন গিয়ে সেখানে অবসরপ্রাপ্ত অমক অফিসার, হ্যাঁ অবসরপ্রাপ্ত সেই অফিসার, হ্যাঁ রানিং অফিসার, তাদের জায়গা জমি হয়ে গেছে, ওই পাহাড় তার, এই পাহাড় তার। হ্যাঁ, আসলে মূলত সেখানে সংঘাত তৈরি করে দিয়ে এবং এইসব নাটক তৈরি করে দিয়েই আসলে ইয়ে দেখেছে। আচ্ছা, কুকি চিনে বাহিনী আমি দেখি বিষয়টা আপনাকে বলি। আপনারা জানেন যে ওই ব্যাংক ডাকাতির নাটকটা আপনারা দেখেছেন, যে একনালা বন্দুক দিয়ে তারা সেই ব্যাংক ডাকাতি করলো। সেখানে দেখেন যে রাইফেল সহ মানে স্বয়ংক্রিয় অস্ত্র সহ সেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিজিবি ছিল, সেখানে পুলিশ ছিল, সেখানে আনসার ছিল সেই ব্যাংক পাহারায়। এবং সেই সশস্ত্র বাহিনী যারা তাদেরকে বলা হচ্ছে কুকিচিন, হ্যাঁ তারা ক্যাম্পের এবং থানার পাশ দিয়ে তারা গাড়িতে করে এসেছে, সেখানে তারা ব্যাংক ডাকাতি করেছে বলা হচ্ছে। এই যে পাশে থানা, পাশে আবার সেনা ক্যাম্প, পাশে বিজিবি ক্যাম্প, তার মাঝখানে হলো আপনার ব্যাংক।
হ্যাঁ, সেখান থেকে নিয়ে গেল দিনের দুপুরে ডাকাতি করে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চুপ করে দেখে থাকলো, কিছু করলো না। তার মানে কি, এটা তো স্পষ্ট বোঝা যায় যে এটা নাটক। হ্যাঁ, নাটক মানে এই জন্য নাটক যে 2 নলা বন্দুক দিয়ে এসে ওই আমাদের রাইফেলওয়ালা নিরাপত্তা বাহিনীরা মানে তাদেরকে কিছু করতে পারলো না, প্রতিহত করতে পারলো না, এবং তার ফলশ্রুতিতে কি হলো, পুরা বমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। কারণ নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনি দেখেন যে একটা বাচ্চা মা মানে একটা মহিলাকে, একটা বাচ্চা সহ, একদম খুব ছোট বাচ্চা সহ তাকে আসলে এই কুকি বাহিনী বলে তাদেরকে গ্রেপ্তার করা হলো। অনেকজনকে মানে কুকি সন্ত্রাসী বাহিনী বলে অনেকজনকে আমরা দেখেছি যে নিরীহ গ্রামবাসীদেরকে হত্যা করা হয়েছে। এটা কারণ হচ্ছে সেখানকার একটা ভূমি আছে যে বম জাতিদের মানে বম জাতিদের একটু খুব, তারাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন জাতি এবং খুবই সুন্দর একটা নিরিবিলি জায়গায় তারা বসবাস করতে পছন্দ করে। ওই জায়গাটাতে আসলে মানুষের লোভ ছিল, তাদের লোভ ছিল। হ্যাঁ, ওই জায়গাটাকে দখল করার জন্যই কিন্তু তাদেরকে আসলে এইরকম মানে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী বলে কতিপয় কয়েকজন মানে আছেন এখানে, সশস্ত্র মানে বাহিনী আছে সেখানে কতিপয় লোক, কিন্তু কতিপয় লোকের জন্য পুরো বম জাতিকে আপনি সন্ত্রাসী বলতে পারেন, পুরো বম জাতিকে আপনি বিচ্ছিন্নতাবাদী মনে করবেন, সেটা তো মানতে পারি না। তার বাংলাদেশে তো অনেক বাঙালি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী করে, বিভিন্ন জায়গায় মাস্তানি করে, বাংলা ভাই হয়েছিল, শাহেখ আব্দুর রহমান হয়েছিল, হ্যাঁ, এরকম অনেক মানে মানে জঙ্গি বাহিনী হয়েছিল। তাই বলে কি আপনি পুরা পুরা বাংলাদেশ থেকে আপনি সন্ত্রাসী বাহিনী বলতে পারছেন? তাই বলে কি পুরা বাঙালি থেকে আপনি বিচ্ছিন্নতাবাদী মনে করেছেন? সেটা কিন্তু মনে করেন নাই। কিন্তু সামান্য কয়েকজন ওই 40-50 জনের একটা গ্রুপের বাহিনীকে আপনি মানে সন্ত্রাসীদের মানে ই করে রেখে আপনি পুরা বন্দর থেকে আপনি সন্ত্রাসী বলে দিচ্ছেন, বন্দর থেকে পুরো নাই করে দেওয়ার চেষ্টা তবে বোঝা যাচ্ছে যে আসলে বন্দর থেকে আপনি উদ্দেশ্যপূর্ণভাবেই দিচ্ছেন, পুরো বন্দর থেকে আপনি হত্যা করা শুরু। আপনার কথায় ভাই বোঝা যাচ্ছে যে এমন যে উদ্দেশ্যপূর্বক ভাবেই আসলে এই যে বিচ্ছিন্নতাবাদী, সেই বিচ্ছিন্নতাবাদী তাদের সুবিধার জন্য এবং যে সরকার ক্ষমতা থাকে তার সুবিধার ক্ষেত্রে তাই এই রকমের গোষ্ঠী তারা নিজেরাই তৈরি করে। আচ্ছা, আরমান ভাইয়ের কাছে যদি আমরা একটু যাই, যে আরমান ভাই, আমরা দেখেছি যে নানান সময় এই আদিবাসীরা তারা তাদের যে সাংবিধানিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতির বিষয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এমন যে জাতিসংঘের দেওয়া যে সকল সুযোগ সুবিধা, সেটা না দিতে চাওয়ার কারণে কি এদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না? আহ আসলে জাতিসংঘের যে স্বীকৃতি, এটার সাথে তো আসলে আহ আদিবাসী স্বীকৃতি দিলে তো অবশ্যই জাতিসংঘের যে মানে লস, কি বলে ক্লস, এগুলো এসে পড়বে, এটা তো মানে সত্যই। এখন যাদেরকে এখনো পর্যন্ত কাঁধে করে মানে অ্যাম্বুলেন্স নাই, মানে এবং হাঁটার জায়গা আছে, উন্নয়ন হয়েছে এখানে, কিন্তু তারা এতই গরিব, তাদের এত খারাপ অবস্থা, তাদেরকে ওই আমরা যে রাস্তা দিয়ে চাঁদের গাড়ি নিয়ে যাই, ওই রাস্তা দিয়ে কিন্তু তাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হয়, তাদের বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে বা দাদিকে, নানিকে। তো এখন জাতিসংঘের যে ক্লজ, সেটা তো একটা ভয় আছে, মানে সেই কারণে আদিবাসী স্বীকৃতি দেয় না। কিন্তু জাতিগত স্বীকৃতি দিলে কিন্তু আসলে এগুলো আসে না। মানে আদিবাসী বলা এবং জাতিগত স্বীকৃতি কিন্তু এক না, এখানে একটা বিষয় বুঝতে হবে। আদিবাসী স্বীকৃতি দিলে ইউএন এর লস গুলো আসবে, ক্লজ গুলো আসবে, কিন্তু জাতিগত স্বীকৃতি দিলে কি হয়, আমাকে বাংলাদেশ স্বীকৃতি দিছে, আমার এই জাত, এই জিনিসটা অর্থাৎ আমাকে ইনক্লুড করে নিছে রাষ্ট্র অফিসিয়ালি। তাইলে এরা কিন্তু কিছুই চাচ্ছে না, এদেরকে খাওয়ার পানি দেয় না, এদেরকে চিকিৎসা দেওয়া হয় না, এদেরকে থাকার জায়গা দেয় না, এদের জুম চাষটাও আজকে নাই হয়ে যাচ্ছে। ওদের ওদের আসলে আছেটা কি? যেমন আমি যদি বলি, আমি 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 একজন বাঙালি, আমার বাড়ি কক্সবাজারে, চকরিয়া। আমি আমার জায়গা থেকে, আমার যে পড়াশোনা, আমার জানাশোনাতে আমি দেখছি এদের হচ্ছে জুম চাষটা আছে, যে জুম চাষ দিয়ে তারা অন্তত খেতে পারতো, তারা এটা খাবার হিসেবে খেত, আমাদের ভাতের মতোই বা চালের মতোই একটা ইয়া। আরেকটা হচ্ছে তাদের ইকো ট্যুরিজম, সরি এটাকে বলে কমিউনিটি ট্যুরিজম। অর্থাৎ আমরা বান্দরবানে ঘুরতে যাব, ওখানে আমরা বন্ধু বান্ধব সহ যাব, একদিন 100 টাকা করে আমরা তাদেরকে দিব, তাদের মাথায় আমরা আশ্রয় নিব, 100 টাকা করে 150 টাকা করে তারা আমাদেরকে নিয়ে আশ্রয় দিবে, অর্থাৎ খুবই অল্প টাকা। এখন এই কমিউনিটি ট্যুরিজমটাও নাই নাই হয়ে গেছে বলতে গেলে, পুরো পাহাড়ে কমিউনিটি ট্যুরিজমটা ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ সেনাবাহিনী নিজেই, সাজেক সহ অন্যান্য যত যত কটেজ আছে সবকিছু সেনাবাহিনীর, এবং পাহাড়ে যেটুকু কমিউনিটি ট্যুরিজম আছে সেটাও কিন্তু সেনাবাহিনী ঠিক করে দেয়।
কার বাড়িতে কে থাকবে কি থাকবে এটা পুরোটা নিয়ন্ত্রণ করে কিন্তু সেনাবাহিনী। জুম চাষ, জুম চাষ তো নাই হবেই, কারণ পাহাড়ে আমরা জানি জুম চাষ করে একটা টিলাতে 1 বছর করলো, হুম, এর পরবর্তী বছরে তারা আরেকটা টিলাতে গিয়ে করলো, কারণ তারা তো হচ্ছে কি সামাজিক মালিকানায় বিশ্বাস করে, তারা তো গোত্র প্রথা। আমাদের বাংলাদেশে আমরা যেভাবে দেখি আমাদের জায়গা জমি কাগজপত্র আছে, তাদের কিন্তু এসব নাই, ওর দরকারও পড়ে না, কারণ তারা তো গোত্র ভিত্তিক প্রথাতে বিশ্বাস করে। ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা মুভ করে। এখন তাদের যদি টিলা যদি অবশিষ্ট না থাকে, তাহলে তারা জুম চাষ করবে এটা কই? তাহলে তো, তাইলে আমরা তাদেরকে ভাষা চাপিয়ে দিছি তা না, আমরা তাদেরকে অনেক কিছু চাপিয়ে দিছি। আরেকটা জিনিস আমরা চাপিয়ে দিছি, সেটা হচ্ছে গিয়ে তাদেরকে তাদের কৃষি ব্যবস্থাটাও আমরা ধ্বংস করে দিছি। আমি আমি দাদার সাথে আমি আলাপ করতে গিয়ে কয়েকদিন আগে একটা পাঠচক্রে আলাপ করতে গিয়ে জানলাম, গারোদেরও কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে জুম ছিল, কিন্তু তাদেরকে বাধ্য হয়ে লাঙ্গল দিয়ে চাষ করতে হচ্ছে। এখন যারা একভাবে কৃষি ব্যবস্থা করে আসতেছে এত বছর ধরে, শত শত বা হাজার হাজার বছর ধরে, তাদেরকে আমি লাঙ্গল দিয়ে বাঙালিদের মতো করে চাষ করাচ্ছি। তো এই যে এই বিষয়গুলো চাপিয়ে দেওয়ার বিষয়গুলো, এগুলো আসলে খুবই খারাপ বিষয়। আমাকে আগে স্টাডি করতে হবে তাদের ভূমি ব্যবস্থাটা কেমন। তাদের ভূমি ব্যবস্থা, পাহাড়ের ভূমি ব্যবস্থা আমাদের ভূমি ব্যবস্থা তো এক না। তাদেরকে এখন লিজ দিচ্ছে ইজারা দিয়ে দিয়ে, মানে যারা পাওয়ারফুল, পলিটিক্যাল পাওয়ারফুল যারা, তাদেরকে লিজ দেওয়া হচ্ছে। লিজ দিয়ে দিয়ে কিন্তু হাজার হাজার মানুষকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং লিজ দিয়ে দিয়ে কাঁচাবাদ চাষ করা হচ্ছে, বড়ই চাষ করা হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মনোপলি করা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল মনোপলি নিয়ে যদি আলাপ করি আমি, এটা অনেক লম্বা একটা আলাপ হবে। এবং আমাদের পাহাড়ের ভারসাম্য নষ্ট করা হচ্ছে, একাশিয়া গাছ রোপণ করা হচ্ছে। হ্যাঁ, একই রকমের ফসল রোপণ করার ফলে কিন্তু মাটির যে পুষ্টি সেটা শোষণ করে ফেলতেছে, গাছের যে মানে নিচে যে পানি আছে পানিটা শোষণ করে ফেলতেছে একই জাতের মানে ফসল রোপণ করার জন্য। এগুলো কিন্তু বৈজ্ঞানিক ভাবেও খুবই মানে অযৌক্তিক আর কি, যা যা করা হচ্ছে। পাহাড়ে কর্পোরেটদের বসবাস, বড় বড় মানে কর্পোরেটদের বসবাস। সো এগুলো নিয়ে কথা বলতে গেলে কিন্তু অনেক কথা আসবে। কেন হচ্ছে গিয়ে এইভাবে শত শত বছরের জন্য লিজ দিয়ে দিয়ে আমরা একটু তাদের জায়গা আবার জমিগুলো হচ্ছে, এগুলো বড় প্রশ্ন। আরমান ভাই আপনাকে ধন্যবাদ। আমরা একটু অলিক মিরির কাছে আবার যাই যে ভাই আপনি যেটা বলেছেন যে অধিকাংশ বাঙালি কিংবা বাংলাদেশিরা আদিবাসীদের একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসাবে তারা বিবেচনা করে এবং তারা মনে করে। সেই জায়গায় যদি আপনার একটু বলি ভাই যে আহ, যে আদিবাসী স্বীকৃতি এর সাথে কি কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী কিংবা আলাদা রাষ্ট্র গঠনের কি কোনো ধরনের সম্পর্ক আছে? না না, শুনেন, এটা তো আসলে আমরা যদি সাংবিধানিক স্বীকৃতি চাই, সংবিধানে যুক্ত হতে চাই, তাহলে আপনারা কেন আমাদেরকে বলছেন যে আমরা আলাদা রাষ্ট্র গঠন করবো? তাহলে তো আমরা তাহলে তো বলতাম যে না, আমরা তাহলে এই সংবিধানে ঢুকতে চাই না, তাহলে আমরা আলাদা রাষ্ট্র গঠন করে বলতাম, তাহলে তো বাংলাদেশের যে সংবিধান সেখানে অন্তর্ভুক্ত হতে চাইতাম না। যাই হোক, আরেকটা বিষয়টা আপনাকে বলি যে জাতিসংঘের বিভিন্ন আইন কানুনের জন্য, নীতিমালার কারণে কি মানে বাংলাদেশ সরকার আসলে দিচ্ছে কিনা, মানে দিচ্ছে না কেন, আমাদের সাংবিধানিক স্বীকৃতি এই কারণে দিচ্ছে না হয়তো আপনি ভাবছেন। আমাদের বাংলাদেশে আদিবাসী সংখ্যা কতজন? 18 কোটি জনগণের মধ্যে আমরা মাত্র আছি পাহাড় এবং সমতল মিলে 40 লক্ষ। হ্যাঁ, তো এই 40 লক্ষের কিছু সুযোগ সুবিধা পাবো আমরা, এটার জন্য যদি রাষ্ট্রের ভয় হয়, হ্যাঁ, আবার রাষ্ট্র মনে করতেছে এটা সুযোগ সুবিধা দিতে ভয় হয়, আবার বলতেছে তারা মানে আলাদা রাষ্ট্র গঠন করে ফেলবে। আমরা তো আমাদের শিক্ষার অধিকার চাচ্ছি, আমরা আমাদের মানে স্বাস্থ্যের অধিকার চাচ্ছি, চিকিৎসার অধিকার চাচ্ছি, আমরা নাগরিক মর্যাদা নিয়ে বাংলাদেশে বসবাস করতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র তো আমাদেরকে আসলে সেভাবে আসলে নিচ্ছে না, গ্রহণ করছে না, বরঞ্চ আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। আপনি যে বলেন আমাদেরকে বলা হয় যে আপনি বললেন যে আসলে আপনাদের যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেই জায়গায় যে বাংলাদেশের রাষ্ট্র আপনাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, এর কারণে কি আসলে বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র কিংবা নতুন রাষ্ট্রের আসলে ভাবনা আপনারা ভাবছেন? সেই চিন্তা থাকলে তো আমরা দাবি করতাম না যে আমাদেরকে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি দেন। সেটা যদি চিন্তা থাকতো তাহলে আমরা রাজপথে নামতাম না যে আমরা আমাদেরকে সংবিধানে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি দেন। হ্যাঁ, সেটা তো আমরা চাইতাম না। মানে এক কথায় বোঝা গেছে যে আসলে আদিবাসী শব্দের সাথে যদি তাই হইতো ভাই শুনেন, সাকিব ভাই শুনেন, যদি পার্বত্য চট্টগ্রাম তাই হইতো তাহলে 1997 সালে তার পার্বত্য চুক্তি হতো না। হ্যাঁ, চুক্তি না করে তারা সশস্ত্র সংগ্রাম চালিয়ে গিয়েই তারা আলাদা একটা রাষ্ট্র তৈরি করে পারতো আর কি, কিন্তু সেটা কিন্তু তা হয় না আর কি। হ্যাঁ, বরং তারা রাষ্ট্রকে ধারণ করেন, রাষ্ট্রের সার্বভৌমত্বকে ধারণ করেন বিদায় তারা কিন্তু একটা চুক্তি করেছেন আর কি।
হ্যাঁ, সে জায়গা থেকে আপনারা যদি সবাইকে বিচ্ছিন্নতাবাদ মনে করেন, এই যে আসলে এই যে বিচ্ছিন্নতাবাদ বলে বলে আসলে কিন্তু মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। হ্যাঁ, কেউ যুক্ত করার কথা কিন্তু বলছেন না। আমরা কিন্তু যুক্ত হতে চাচ্ছি, কিন্তু আমাদেরকে বারবার বিচ্ছিন্নতাবাদ মানে বলে বলে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আমরা সংবিধানে তো আমরা একটা শুধুমাত্র আমরা বেশি কিছু তাই নিয়ে আমরা সংবিধানে আদিবাসী হিসেবে এটা সাংবিধানিক স্বীকৃতি চেয়েছি। এটা কি এমন দিলে রাষ্ট্রের কি এমন ক্ষতি হয়ে যাবে? অথচ রাষ্ট্র তো আমাদের কাছে অনেক কিছু কেড়ে নিচ্ছে, আমার ভূমি কেড়ে নিচ্ছে, হ্যাঁ, আমার বন ধ্বংস করে ফেলছে, আমার পাহাড় ধ্বংস করে ফেলছে, আমার নদী একদম ধ্বংস করে ফেলছে, হ্যাঁ, সবকিছু তো ধ্বংস করে ফেলছে। সেই জায়গায় আমরা যুক্ত হতে চাই। আমরা দেশের একটা বৈচিত্র্য আমরা চাই যে পাহাড়ের মানুষ, যে পাহাড়ে যারা আদিবাসী আছে তারা পাহাড়কে কিভাবে সুরক্ষা করছে। হ্যাঁ, যেমন আমরা সমতলের মানুষ, আমি যেমন মধুপুরের মানুষ, মধুপুরের বনকে আমরা আগলে ধরে রেখেছি। আদিবাসীরা যদি মধুপুর বনকে আগলে না রাখতাম তাহলে মধুপুর বন আজকে ধ্বংস হয়ে যেত। যা আছে সেটা চারিদিকে আমরা আদিবাসীরাই ঘেরাও করে রেখেছি। চারিদিকে আমাদের গ্রাম আছে বিধায় মধুপুর যেটুকু বন বেঁচে আছে, টিকে আছে, ওটা আমাদের কারণে কি টিকে আছে। এই যে পাহাড়ের নদী, চিড়ি বলেন, চিড়ি ঝর্ণা সবকিছু কিন্তু পাহাড়ের আদিবাসীরাই এখন টিকে রেখেছে। আপনি দেখবেন না যে পাহাড়িরা বা পাহাড়ের আদিবাসীরা কেউ বালু খেকু, কেউ পাথর খেকু। হ্যাঁ, কারণ ওরা জানে যে পাথর শেষ হয়ে গেলে, বালু শেষ হয়ে গেলে তাদের পানির যে চাহিদাটা সেটা মেটাতে পারবে না। হ্যাঁ, এই কারণে তারা ওইটাকে আরমানুল হক, আপনারা বাংলা ছাত্র ফেডারেশন থেকে আদিবাসীদের সাথে সংহতি জ্ঞাপন করেছেন কিছুদিন আগে। তাদের যে দাবি ছিল সেই দাবির সাথে আপনারা সংহতি পোষণ করেছেন। সেই জায়গায় যদি আপনাকে একটু বলি যে আদিবাসী প্রশ্নে বা আদিবাসীদের বিষয়ে আপনাদের আসলে ভাবনা কি, বা কিভাবে সমতল এবং পাহাড়ের মানুষ একত্রে বসবাস করা যায়, একত্রে মিলেমিশে দেশের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়ে বাংলা ছাত্র ফেডারেশনের আসলে ভাবনা কি? বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে আছে, নিপীড়িতদের পাশে আছে। সেটা কাশ্মীর হোক, সেটা আসাম হোক, সেটা প্যালেস্তাইন হোক, যে কোনো ধরনের নিপীড়নের পাশে আমরা সবসময় নিপীড়িতদের পাশে ছিলাম, নিপীড়নের বিরুদ্ধে ছিলাম। আমরা যখন ঠিক ১.৫ বছর আগে যখন বন্ধের উপরে ভয়ানক রকমের নিপীড়ন চলতেছিল, তখন কিন্তু আমরা সর্বপ্রথম আমি ব্যক্তিগতভাবে আমার আইআইডিতে আমি এটা নিয়ে কথা বলি। ফলে তখন আমাকেও বেশ নিপীড়নের শিকার হতে হয়েছে। শাহবাগে আমাদের বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড জ্বালাময়ী ভাষণ দিয়েছেন, তাদের পক্ষে ছিলেন। আমরা একদিক দিয়ে সমালোচিত হয়েছে এবং আদিবাসীদের দ্বারা আবার প্রশংসারও তখন আমরা হই। সো আমরা আমাদের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা এখানে তাদের যে দাবি সেটা খুবই ন্যায্য। তারা সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছে। তাদেরকে সংবিধান 1972 সালে তাদেরকে স্বীকৃতি দেয় নাই, তাদের করে নেয় নাই, তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলেছে। তাদেরকে আসলে এটা গালিই দিয়েছে বলতে গেলে। সো সে জায়গা থেকে তাদের যে দীর্ঘ লড়াই, তাদের দীর্ঘ সংগ্রাম, এটার পাশে আমরা আছি। আমরা তাদের লড়াই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের জায়গা থেকে, এবং আমরা কয়েকদিন আগে যে নিপীড়নটা হলো আমরা পাশে ছিলাম তাদের। আমি সহ, অর্থাৎ বাংলা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমি সহ, আমাদের নগরের আলামিন সহ নগরেরও অনেকে ছিল। বাংলা ছাত্র ফেডারেশন বিভিন্নভাবে কিন্তু এতে পাশে ছিল, এবং আমরা সেটা পাহাড় হোক বা সমতল হোক, যে কোনো নিপীড়নের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, সবসময় আছি। আমরা সবাইকে নিয়ে আমরা একটা দেশ করতে চাই। বহু দেশে, বহু ভাষার, বহু নৃতাত্ত্বিক পরিচয়ের, বহু ধর্মের, বহু লৈঙ্গিক পরিচয়ের মানুষ বাংলাদেশে থাকবে বলেই আমরা বিশ্বাস করি, এবং এটাই বাংলাদেশের বৈশিষ্ট্য এবং এটাই বাংলাদেশের বৈচিত্র্য। 1971 সালে এরকম একটা ফিলোসফি নিয়ে, এরকম একটা চেতনা নিয়ে কিন্তু আমাদের 1971 সালে বাংলাদেশের যাত্রা হয়, যেটা 2024 সালে কিন্তু আমাদের মুক্ত, আমাদের শাকিল, আমাদের আবু সাইদ কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে, এবং তারাও কিন্তু এরকম একটা দেশের স্বপ্ন দেখতো, এবং সেই স্বপ্নকেও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যে অপূর্ণাঙ্গ লড়াই, সেই লড়াইকে আমরা পূর্ণাঙ্গ করার জন্য লড়াই করে যাব সামনেও। আচ্ছা আরমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন প্রায় শেষের দিকে। আমরা এই শেষের প্রশ্নের মাধ্যমে এবং অলিক ভাইয়ের আমাদের শেষের বক্তৃতার মাধ্যমে বা কথার মাধ্যমে আমরা আমাদের আলোচনা শেষ করব। সেই জায়গায় যদি আপনাকে একটু আমি প্রশ্ন করি যে আদিবাসীদের স্বতন্ত্র বজায় রেখে
আদিবাসীদের নিজস্ব স্বতন্ত্র বজায় রেখে কিভাবে পাহাড়ি বাঙালি মানে মিলেমিশে থাকা যায় সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? কিভাবে আসলে রাষ্ট্র এমন কোন ব্যবস্থা গ্রহণ করলে যে আপনারা পাহাড়ি এবং বাঙালি, আদিবাসী এবং বাঙালি সকলে মিলেমিশে এই বাংলাদেশেই এই ভূখণ্ডে সকলে মিলেমিশে থাকা যায়, আপনার পরিকল্পনা কি? ভাই শুনেন, আমরা কিন্তু মিলেমিশে আছি। হ্যাঁ, আমরা কিন্তু ওই ইয়া করে আছি না। হ্যাঁ, আমরা আদিবাসী বাঙালি ভাই বোন হিসেবে কিন্তু আমরা ভাই ভাই বোন বোন হ্যাঁ হিসেবে কিন্তু আমরা বসবাস করছি। তো তারা আমরা মনে করি যে আহ, বাংলাদেশ রাষ্ট্রটা আসলে আমরা বলছি, আমরা ছোটবেলায় পড়েছি যে পুঁজি আরমান বলার চেষ্টা করতেছিল বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু জাতি, হ্যাঁ, তারপরে বহু ধর্মের বাংলাদেশে। সেখানে হয়তো আপনার মনে করেন যে আপনার ধর্মটা হয়তো মুসলিম হতে পারে, আমার ধর্ম হয়তো সাংসারিক অথবা খ্রিস্টান হতে পারে, বা কারো বৌদ্ধ হতে পারে, কারো খ্রিস্টান হতে পারে। কিন্তু মনে রাখবেন যে ভাই আমি হয়তো আপনার আমি বারবার বলার সব জায়গায় বলার চেষ্টা করি, হয়তো আপনার চেহারা আলাদা, আমার চেহারা আলাদা, হয়তো বা আপনার খাবার আলাদা, আমার খাবার আলাদা, হয়তো আপনার পোশাক আলাদা, আমার পোশাক আলাদা হতে পারে, হয়তো আপনার সংস্কৃতি আলাদা, আমার সংস্কৃতি আলাদা, হয়তো আপনার ভাষা আলাদা, আমার ভাষা আলাদা, কিন্তু আমরা প্রকৃতপক্ষে তো আমরা মানুষ। আপনার শরীরে যে রক্ত, আমার শরীরে কিন্তু সেই রক্তই। আপনার শরীরে যে রক্তটা লাল, আমার শরীরে আসলে রক্তটা লাল। কিন্তু আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখার চেষ্টা করি, কিন্তু রাষ্ট্র বারবার আমাদেরকে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে, নানা ধরনের ভাবে আমাদেরকে নিপীড়ন করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ ভাবে চাই। আমাদেরকে যদি আমি মনে করি যে আমাদের আদিবাসী হিসেবে যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, সে জায়গা থেকে তার মধ্যে তখন তো আর আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে না। এই স্বীকৃতির জন্য তো আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে না, বা কারোর সাথে তো আমাদের এরকম মানে আমাদেরকে হামলার শিকার হতে হবে না। তা আমি মনে করি যে এইসব যদি একটা মানে রাষ্ট্র যদি আমাদেরকে স্বীকৃতি দেয়, তাহলে আমি মনে করি বাঙালি আদিবাসী সবাই মিলে যে এরা আমাদের রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে আমরা উন করতে পারবো। হ্যাঁ, যে রাষ্ট্র আমাদেরকে দূরে ফেলে দিবে না, রাষ্ট্র আমাদেরকে কাছে টেনে নেবেন, ভালোবাসবেন, আদর স্নেহ করবেন। আমরা সংখ্যায় কত কত এই সামান্য এই সংখ্যাটাকে যদি মানুষ ভালোবাসতে না পারে, কাছে টানতে না পারে, তাহলে আপনি কিভাবে 18 কোটি মানুষকে আপনি ভালোবাসবেন, কিভাবে আপনি 18 কোটি মানুষকে সেবাদান করবেন? হ্যাঁ, সুতরাং আপনাকে আগে এই যে যারা সংখ্যায় কম তাদেরকে আপনাকে কাছে টানতে হবে, ভালোবাসতে হবে, ভালোবেসে তাদেরকে সেবা দিতে হবে, তাদের যে চাওয়া, তাদের যে দাবিটা, এটাকে আসলে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই যে মানুষের যে ক্ষোভ রাগ ছিল, এগুলো আসলে দেখবেন যে একদম শেষ হয়ে যাবে। ধরেন যে আপনি যদি ভালোবাসেন কাউকে, আপনাকে আমি গালি দিলাম কিন্তু আপনি আমাকে খুব ভালোবেসে কাছে টানলেন, দেখবেন আমার মনটা অনেক নরম হয়ে যাবে। আমি তাকে বকা দিলাম, গালি দিলাম, হ্যাঁ, একটা মার দিলাম, কিন্তু সে আমাকে তারপরেও সে আমাকে ভালোবেসে কাছে টেনে নিল। রাষ্ট্র যদি আমাদেরকে আপন করে ভালোবেসে কাছে টানতে পারে, তা দেখবেন যে বাঙালি আদিবাসী সবাই মিলে এই বাংলাদেশকে আমরা অন্যরকম একটা রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে চাই। যেমন বাংলাদেশে একটা আমি সবসময় বলি যে বাগানে অনেকগুলো ফুল থাকে, যে মানে একটা ফুল থাকে না, কিন্তু বাগানে অনেকগুলো ফুল থাকে। একটা ফুল থাকলে, অনেকগুলো ফুল থাকলে বাগানটাকে অনেক সুন্দর লাগে। সে ঠিক সত্যদ্রুপ যে আমরা বাঙালির বাইরে যে 50টির অধিক জাতিগোষ্ঠী রয়েছে, আমরা মনে করি যে আমরা এক এক বাগানের এক একটা ফুল, আমরা সেই ফুলগুলোকে যত্ন রাখতে হবে, যত্ন করতে হবে। ফুলকে যত্ন করতে গেলে কি করতে হয়, যে পানি দিতে হয়, ঠিকঠাক মতো পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যার দায়িত্বটা কার? মালির মানে যে যে বাগানটা দেখাশোনা করে তার তো, মানে রাষ্ট্র, হ্যাঁ, বা সরকারের তো দায়িত্ব। সে জায়গা থেকে মনে করি যে আমাদেরকে দূরে ঠেলে দিয়েন না, কাছে টেনে নেন। আমরা বাংলাদেশটাকে খুব ভালোবাসি, আমরা প্রত্যেকটা জায়গায় নিজেকে ছোটবেলা থেকে আমরা জাতীয় সঙ্গীত খুব মন থেকে আমরা গ্রহণ করে খুব মানে গভীরভাবে আমরা জাতীয় সঙ্গীত আমরা গেয়েছি, আমরা এখনো গাই। এবং আমরা বাংলাদেশ ক্রিকেট খেলায় যদি বাংলাদেশ জিতে, হ্যাঁ, আমরা মনে করি যে আমরা জিতেছি। হ্যাঁ, হেরে গেলে আমরা কষ্ট পাই। হ্যাঁ, এবং বাংলাদেশে কিছু হলে আমরা খুবই কষ্ট পাই। হ্যাঁ, দেখবেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি যদি দেখি যে ছোটবেলা থেকে, হ্যাঁ, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বা আমি গারো হই, হ্যাঁ, কিন্তু তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিত, আমরাও আমাদের অনুষ্ঠানে দাওয়াত দিতাম। একে অপরের সাথে আমরা কিন্তু এক একটা উৎসব আমরা ভাগাভাগি করে নিতাম। তাই আমরা যদি এটা করতে পারি,
তাহলে এই যে উৎসবগুলো ভাগাভাগি করতে পারি আমরা, হ্যাঁ, এই যে আনন্দগুলো আমরা একসাথে ভাগাভাগি করতে পারি, কিন্তু দুঃখের বেলায় এই যে আমাদের যে কষ্ট দুঃখটা, হ্যাঁ, যে আমাদেরকে যে জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, হ্যাঁ, যে আমাদেরকে যে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, সেটাই আসলে আমাদের জন্য খুব কষ্টের। এই কারণে মনে করি যে এই কষ্টগুলো লাঘব হবে, যে পারস্পরিক সম্পর্ক থাকবে, সেটা যাকে আদিবাসী হিসেবে সংবিধান স্বীকৃতি দেয়, তাহলে আমি মনে করি যে আমরা, আপনারা যে বাঙালি, আমি যে আদিবাসী, হ্যাঁ, দিন শেষে যে আমরা মানুষ, এই মানুষ হিসেবে মিলেমিশে থাকতে চাই, বাংলাদেশকে সুন্দর একটা রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই। ধন্যবাদ আচ্ছা, আপনাদেরকে আপনাদের সুন্দর আয়োজনের জন্য আর কি। হ্যাঁ। আচ্ছা, অলিক মিরি এবং আরমানুল হক, আপনাদের দুইজনকেই রাজপথের রাজনীতির ৩য় পর্বে আবারও শুভেচ্ছা জানাই। আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং হয়তোবা অন্য কোনো আলোচনায় আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। সেই আশা জানিয়ে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। সাথে, সাথে আমরা যারা এতক্ষণ যারা শুনেছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, তাদের কেউ রাজপথের রাজনীতিতে শুভেচ্ছা জানাই। সাথে, সাথে আমাদের যে আজকের আলোচনা বিষয় ছিল সাংবিধানিক স্বীকৃতি নিয়ে ভাবনা, সেই ভাবনার আপনারা আলোচনা শুনবেন এবং আপনাদের প্রশ্ন মতামত উত্থাপন করবেন। আমরা আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে হয়তো আগামীতে আরেকটি আমাদের পর্ব আমরা রাখার আমরা চিন্তা করেছি। সেই জায়গা থেকে আবারও দেখা হচ্ছে রাজপথের রাজনীতি ৪র্থ পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।